রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা, সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত বেশিরভাগ দল। লন্ডন বৈঠক নিয়ে ফের জামায়াতের সমালোচনা। ইউনূস তারেক বৈঠক একটি দলের পছন্দ হয়নি বললেন ফখরুল। নির্বাচন নিয়ে আশ্বাস দ্রুত বাস্তবায়নের তাগিদ রিজভীর। এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রশিক্ষণ সহ অস্ত্র সরঞ্জাম আধুনিকায়নের পরিকল্পনা। এবং সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য, ইরানের হুমকির পর বাহরাইনের নিজেদের নৌঘাঁটি ফাঁকা করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পথে অস্ত্র ভর্তি চীনা কার্গো বিমান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অবস্থানে যাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। দ্বিতীয় ধাপে বৈঠকের প্রধান দিন অনুপস্থিত থাকলেও আজ যোগ দেয় জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, লন্ডনে একটি দলের নেতার সঙ্গে বৈঠকে এবং যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তনের প্রতিবাদ স্বরূপ শুরুতে বৈঠকে অংশ নেয়নি জামায়াত। এদিকে এনসিপিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে একমত তার দল। যদিও এনসিসির প্রস্তাবে বিএনপি সহ কয়েকটি দল বিরোধিতা করেছে। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিশনের ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা জানেন যে প্রাথমিক পর্যায়ের আলোচনার ক্ষেত্রে কিছু কিছু মত ভিন্নতা থাকার কারণেই করছি। অবস্থান জানিয়েছেন, তারই প্রেক্ষাপটে এখন পারস্পরিক আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে, যাতে করে দলগুলো নিজেদের অবস্থানের পাশাপাশি অন্যদের অবস্থান বুঝতে পারেন। আমরা সেদিক থেকে লক্ষ্য করছি যে আলোচনায় সকলেই মত দিচ্ছেন, মত বিনিময় হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আমরা এটা অগ্রগতিও লক্ষ্য করছি। আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে বা যেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেগুলোর মধ্যে আছে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে আলোচনার সূচি ছিল। তার মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোর চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল,
কেউ কেউ বলছেন যে নামেরও পরিবর্তনের কথা বিবেচনা করা যায়। লক্ষ্য অর্জনের জন্য নাম কোনো বিষয়। দর্শক, শুনছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে নির্বাচন সংস্কার কমিশনের ব্রিফিং। এবারে পরবর্তী প্রসঙ্গ। নির্বাচন অনুষ্ঠিত হলে কিছু রাজনৈতিক দলের কোনো গুরুত্ব থাকবে না। এই জন্যই ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক তাদের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নরসিংদী জেলা বিএনপি নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, খালেদা জিয়ার আপোষের নেতৃত্বে হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। গত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে আরও সংগ্রাম করতে হবে জানিয়ে নির্বাচন নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান রুহুল কবির রিজভী। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে তা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকতে হবে। আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, জনগণের দল। সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলে নারাজ কয়েকটি দল। তাদের অনেক গুরুত্ব আছে, যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে, যে কারণে ওরা নারাজ হয়েছে। চাঁদাবাজি দখলবাজি করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করি যাবে, এরা আপনার মিলে যায়, কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচার আচরণে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বললেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে থাকতে হবে নিরপেক্ষ, উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। 15 বছরেরও বেশি সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখেনি বাংলাদেশ। জাতীয় পরিচয়পত্র থাকলেও ভোট কেন্দ্রে তার প্রয়োগ দেখা যায়নি। আবার ভোট কেনাবেচার মতো অভিযোগে নষ্ট হয়েছে নির্বাচনের সৌন্দর্য। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছে আমজনতা। টাকার বিনিময়ে ওই জিনিসটা যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে আমাদের দেশটা আগাইতে পারবে না। আমরা এর আগের বার যতবারই ভোট দিছি আমাদের এনআইডি কার্ড আছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যখন গেছি আমাদের এনআইডি তারা দেখতে চায় নাই। পুলিশ যদি ভোট কেন্দ্র সুন্দরভাবে কাজ না করতে পারে তাইলে স্বাভাবিক কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা চেষ্টা করবে, আমরা এককভাবে নিয়ে যাব। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর আচরণ না বদলালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাদের আচরণ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তারা যদি আচরণ পরিবর্তন না করে তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোকে শপথ নিতে হবে, সরকারের কাছে, জাতির কাছে অঙ্গীকার করতে হবে, আমরা নিজেরা ইলেকশনে ভায়োলেন্স করব না। অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মত দেন তিনি। ভালো লোক নমিনেশন দেবেন, চাঁদাবাজ, বিভিন্ন রকমের অন্যায় করে কারি যেগুলো আছে দলের মধ্যে, এইসব লোককে নমিনেশন দেওয়া চলবে না।
এই মর্মে জাতির কাছে তাদের অঙ্গীকার করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানে দরকার নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা প্রয়োজন। যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন, তাদের আসলে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এগুলি হচ্ছে একেবারে ন্যূনতম প্রয়োজন। যেখানে আপনি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এখন থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। যারা দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা এবং তাদেরকে এখনই এর সঙ্গে যুক্ত করে পরিস্থিতির উন্নতি বলুন, পরিস্থিতির প্রস্তুতি বলুন, এই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা যেটা করার চেষ্টা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফকে দল মতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে। বাহিনীটিকে প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে যা বলেও জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ৩৯ বছর ধরে দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালন করে আসছে বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জাম ক্ষতি হলেও অল্প সময়ের মধ্যে ঠিক করা হয়েছে। এখন প্রশিক্ষণ ব্যবস্থা, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের কাজ চলছে। এসএসএফকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে, যা তাদের আভিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফের অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। তিনি বলেন, দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলী অর্জন করা জরুরি। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় নেওয়া যাবে না। 400 জন 500 জনকে দিয়ে বাকিদের উৎসাহিত করা, এই ফোর্সকে দিয়ে অন্য ফোর্স উৎসাহিত করবে, আমাদের লেভেল অতটুকু, ওখানে যেতে হবে। কাজেই এই সামনে থাকার যে দায়িত্ববোধ, শীর্ষে থাকার যে আনন্দ, যে দায়িত্ব, সেটা যেন আমরা পালন করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে। যতটা সম্ভব জনভোগান্তি এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে। ঢাকার অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সম্প্রতি কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীদের সাথে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে। কাজের ক্ষেত্রে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন তৈরিতে এসএসএফ এর প্রতি আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের 2 দেশ ইরান ও ইসরায়েল। আর ইরানের হুমকির পর বাহরাইনে নিজেদের 5ম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। অন্যদিকে অস্ত্র ভর্তি 3টি কার্গো বিমান চীন থেকে তেহরানের পথে রওনা হয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরান ইসরায়েল যুদ্ধের চুম্বক অংশ জানাচ্ছেন কাজী শাহরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে চটে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক এক্স বার্তায় ইহুদি শাসক গোষ্ঠীকে কোনো ক্ষমা নয় মন্তব্য করে তিনি বলেন, ইসরায়েলের হয়ে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দেন তিনি।
ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়ে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পর নিজেদের অবস্থান জানান খামেনি। যুদ্ধের ষষ্ঠ দিনে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় তেহরান। দ্বিতীয়বারের মতো অন্তত 3টি শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা দিগন্ত। দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী, বিধ্বস্ত হয় বহু ভবন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের মিসাইল আটকানোর ক্ষমতা তেল আবিবের কমে আসছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয় বাহরাইনের নিজেদের 5ম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে একথা বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। রণনীতিটি মধ্যপ্রাচ্য এবং আশেপাশের জলসীমার নিরাপত্তার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বৈঠকে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে পাকিস্তান যাতে ইরানের পক্ষে না দাঁড়ায় সে নিয়ে কথা বলবেন তিনি। ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। রাতভর ইরানের বিভিন্ন শহরে মিসাইল ছুড়েছে তারা। এতে গত 5 দিনে ইরানে অন্তত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। এদিকে চীন সরকার গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে এপি ও রয়টার্স। আলাদা প্রতিবেদনে তারা জানায় 17 জুন চীনের উত্তরাঞ্চল থেকে উড়াল দেয় বোয়িং 747 নামে 3টি কার্গো বিমান। এদের গন্তব্য লুক্সেমবার্গ উল্লেখ করা হলেও শেষ পর্যন্ত এগুলো সেখানে পৌঁছায়নি। উল্লেখ্য, কৌশলগত অংশীদার ইরানকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিচ্ছে চীন। ওদিকে ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল বিশ্বজুড়ে আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। পাশাপাশি বিশ্বকে তারা পারমাণবিক মহাবিপর্যয়ের দিকেও ঠেলে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, বাজেটে সামগ্রিক প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সিপিটি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অর্থনীতিবিদ সহ ব্যবসায়ী নেতারা বলেন, বাজেটে সব জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে দুর্নীতি এবং অপচয় রোধ করা জরুরি। মনিরুল ইসলামের প্রতিবেদন। আছেই এটার ভিতরে। আর উনি একটা 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কি পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী? এ নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের নিয়ে বাজেট প্রতিক্রিয়ার আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। যেই কাঠামোগত সমস্যাগুলো থাকে সেগুলি হয়। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে উদ্যোগ আগের মতোই। তার উপর রয়েছে কর বৈষম্য আর কালো টাকা সাদা করার সুযোগ। এসব বিষয় নিয়ে হতাশার কথা জানান অংশীজনেরা। এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে। যে মেধাভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি, সেই মেধার মূল্যায়ন আরো কমবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারের কাছে একটি জনবান্ধব বাজেট প্রাপ্তির প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। তবে দেশের অর্থনীতির বাস্তবতায় অপচয় আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলেই সুবিধা পাবে অবহেলিতরা, এমনটাই মনে করেন বিজিএমইএ সভাপতি। সিস্টেমটাকে প্রপারলি ইউজ করা যায় তাহলে এখানে পাওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে এই অপচয় কমানো এবং দুর্নীতি কমানো। কর কাঠামোয় বৈষম্যের অভিযোগ করেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গতানুগতিকে বাজেটকে সুযোগ হারানো বাজেট বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা অনেক উপরের আয় আছেন, 6 লাখ টাকা মাসে, সেখানে তাদের জন্য 2-3% বাড়বে। তাহলে আমরা যদি বৈষম্য হ্রাসের কথা বলি, এসডিজি 10 এর কথা বলি, তাহলে সেটা তো হচ্ছে না। কর ব্যবস্থার মধ্যে একটা সংস্কার দরকার। পরোক্ষ কর যদি বেশি থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে চাপটা বেশি পড়ে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাম্য আর সংস্কার বিরোধী এবং বৈষম্যমূলক এই বাজেট আগামী দিনে অর্থনৈতিক ক্ষতকে আরো গভীর করবে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। অবহেলিতদের অধিকার নিশ্চিত করে বাজেটকে অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শও দেন তিনি। কিন্তু আমি বলি যে আপনারা যে বসে আছেন, এটি ভরসা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বন্ধুরা,
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল হোতা সহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি। এদের সবাই পেশাদার ডাকাত দলের সদস্য বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এছাড়া তাণ্ডব সিনেমা পাইরেসির দায়ে ৩ জনকে গ্রেফতার করার কথাও জানান তিনি। রেজা খানের রিপোর্ট। গেল ২৭ মে সকালে মিরপুর ১০ নম্বরে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জাহিদুল হক ও তার সহযোগীর কাছ থেকে ২১ লাখ টাকা ছিনিয়ে নেয় একটি চক্র। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের মূল হোতা জলিল মোল্লা সহ ৬ জনকে গ্রেফতার করে ডিবি, যারা সবাই ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, লুণ্ঠিত টাকা, জাল মুদ্রা, ৩টি মোটরসাইকেল ও একটি হায়েস গাড়ি জব্দ করা হয়। ব্রিফিংয়ে ডিবি জানায়, গ্রেফতারকৃত ৬ জন রাজধানীর আরও কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত। তাদের নামে একাধিক মামলাও আছে। কামরাঙ্গীরচর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে ৫০ ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং ২০ অক্টোবর ২০২৪ তারিখ ৭ মসজিদ রোড ধানমন্ডি থানা এলাকায় একই পদ্ধতিতে আগ্নেয়াস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে ৫২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায়। চক্রটি বিভিন্ন ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে ডাকাতি করে থাকে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এর ক্ষেত্রে লোকাল সোর্স থাকে, লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে, দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। এ সময় তাণ্ডব সিনেমা পাইরেট করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার মামলায় ৩ জনকে গ্রেফতার করার কথাও জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। যে এজাহার নামে ৩ জন আসামি, ৩ জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই। যে 3 জন হচ্ছে টিপু সুলতান, সাদি সাদ ওরফে সাগর, যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক, এবং আরেকজন সাজিদুল ইসলাম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের আটক করে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আটককৃতরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।